দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি আফরোজা সোমা। আজ থেকে শুরু হচ্ছে দেশ টিভির নতুন টকশো দেশের কথা দশের কথা। এই অনুষ্ঠানে আমরা আলাপ করব দেশ এবং দেশের বাইরের সমসাময়িক সকল গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে, এবং রাজনীতি থেকে অর্থনীতি, সমাজনীতি যা কিছু আছে সবই উঠে আসবে আমাদের এই আলোচনায়। এবং আমাদের এই নতুন টকশো চলবে শনি থেকে বুধবার পর্যন্ত, সপ্তাহে 5 দিন। শুরু হবে রাতে 11টার দেশ সংবাদের পর। আশা করছি আপনারা নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমাদের এই প্রথম দিনের টকশোর বিষয় নির্ধারণ করা হয়েছে ফেক নিউজ, ফেসবুক আপদ। বুঝতেই পারছেন যে আজ আমরা যখন এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করবার জন্য উপস্থিত হয়েছি, তখনও বাংলাদেশেরই একটি জেলা শহরে এই ফেসবুকের মাধ্যমে গুজব ছড়িয়ে একটি জায়গায় কটি পরিবারে একেবারে মহাবিপর্যয় ঘটে গেছে বলে সংবাদ মাধ্যমগুলোতে খবর উঠেছে। আজ আমরা এর সকল দিক খতিয়ে দেখব যে এই নয়া মাধ্যমের যুগে ফেসবুক কী করে আমাদের ক্ষতির কারণ হয়ে উঠছে জাতীয় রাজনীতিতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও ভয়াবহ বিপর্যয়ের কারণ। আজ এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন 3 জন সম্মানিত অতিথি। এর মধ্যে একজন যোগ দিয়েছেন স্টুডিওতে। আসুন আগে তার সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক মারুফ রসুল। মারুফ রসুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও 2 জন অতিথি, তারা অনলাইনে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক আরিফ চিপ্তিক, এবং রয়েছেন বিডি ফ্যাক্ট চেকের সহপ্রতিষ্ঠাতা কদরুদ্দিন শিশির। আপনাদের 2 জনকেও স্বাগত জানাচ্ছি। আজ আমাদের জন্য আজকের এই অনুষ্ঠানটি বলতে হবে খানিকটা বিশেষ, কারণ আমাদের প্রথম উদ্বোধনী পর্ব। আপনারা আমাদের প্রথম দিনের অতিথি। নিঃসন্দেহে বিষয়টি আমাদের দেশ টিভি পরিবারের জন্য আনন্দময়, কিন্তু যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলছি সেটি বোধহয় মানে খুব একটা বিপজ্জনক ইস্যুই বটে। আমি আপনার কাছেই যেতে চাই আগে, মারুফ রসুল। ফেক নিউজ, ফেসবুক আপদ নাম থেকে আপনি বুঝতে পারছেন এই যে আমরা যে বর্তমান বাস্তবতায় রয়েছে, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। ফেক নিউজ বা গুজবের যে সময়টা এখন আমরা পার করছি, এটা কিন্তু এমন নয় যে এখনই হঠাৎ করে তৈরি হলো। এই গুজবের বিষয়টা আগেও ছিল, এবং প্রায় গত 5, 7, 10 বছর ধরে আমরা বলতে পারি যে এই গুজব বা ভুল তথ্য দিয়ে, বিভ্রান্ত তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি করা। ঘটনাটি হচ্ছে যে এখন সামাজিক মাধ্যমের একটি প্রভাব তৈরি হয়েছে সমাজে বা রাষ্ট্রে, রাজনীতিতে। এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পদচারণা রয়েছে। এই কারণেই হচ্ছে ফেক নিউজটি এত মানে ভয়াবহভাবে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ফেক নিউজ যে তৈরি করা হচ্ছে, এটা তো কোথাও না কোথাও তৈরি হয়, কিংবা এটা যখন সার্কুলেট করা হয়, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সার্কুলেট করা হয়, এর তো একটা রেগুলেশন আছে, এটার একটা পদ্ধতি আছে। আমাদের জায়গাটি হচ্ছে যে আপনারা জানেন যে কিছুদিন আগেও বাংলাদেশ সরকার বিটিসিএল এর পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল, যে নির্দেশনায় সাময়িন ব্লগ বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে সাময়িন ব্লগ বন্ধ করে দেওয়া হয়, তাহলে কেন এই ফেক নিউজ ছড়ানো যেই ওয়েবসাইটগুলো রয়েছে, কিংবা যেই পোর্টালগুলো রয়েছে বা যে পেজগুলো রয়েছে, সেগুলো কেন বন্ধ করা যাচ্ছে না? এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা সরকারের কাছে এই বিষয়টি সম্পর্কে একটা ব্যাখ্যা জানতে চাই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আজকের ঘটনার, কুমিল্লাতে যে ঘটনাটি ঘটে গেছে, মুরাদনগরের যে ঘটনাটি, এই প্রসঙ্গে আলোচনা করছিলেন। আমরা তো এর আগে নাসিরনগরের ঘটনা দেখেছি। সেই নাসিরনগরের ঘটনার ফলো আপটি কি? সেই নাসিরনগরের ঘটনার কি বিচার হয়েছে, নাকি সেই রসরাজকে একরকম একটা ভিকটিম বানিয়ে সেই ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে? এই পদ্ধতিগুলো বিবেচনা করলে, ঘটনাগুলো পরপর দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে ফেক নিউজ কেন তৈরি হচ্ছে। কারণ আপনি ফেক নিউজের কাউন্টারগুলো তৈরি করছেন না, যেভাবে এটাকে দমন করা প্রয়োজন, আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেই ব্যবস্থা আপনি নিচ্ছেন না। উল্টো একটা ডিজিটাল আইন করেছেন, যার 32 ধারার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ডিজিটাল আইন, বা এর আগে যখন 57 ধারা ছিল, এই ধারাগুলো দিয়ে আপনি কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কাদেরকে সাজার আওতায় আনা হয়েছে? গণমাধ্যম কর্মী, ব্লগার, অ্যাক্টিভিস্ট, যারা মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্ত চিন্তার পক্ষে কথা বলেন, তাদেরকেই কিন্তু আইনের আওতায় আনা হয়েছে। কিন্তু এই যে সরকারের আইন তো বড় কথা নয়, আইনের প্রয়োগটা সবচেয়ে বড় কথা। যে আইন থাকলেই তো হবে না, তার একটি যথাযথ প্রয়োগ থাকতে হবে, তার বিভিন্নভাবে আইনটাকে কাজে লাগাতে হবে। এই কাজে লাগানোর জায়গাটা আমার মনে হয় রাষ্ট্রের একটি বড় ব্যর্থতা রয়েছে। এবং
ফেক নিউজের যেই সময়টা আমরা এখন দেখছি, এটা কিন্তু ভবিষ্যতে আরো বড় আকার ধারণ করতে পারে, কারণ এটা আজকের কথা না। আমাদের সাথে আজকে আলোচক হিসাবে আরিফ জেপ্তিক ভাইও আছেন। তো মানে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি নাসিরনগরের ঘটনা ঘটার পর এর আগে রামুর ঘটনা ঘটেছিল, আমরা জানি এই প্রত্যেকটি ঘটনা তো আজকের ঘটনা না। তাহলে সেই ঘটনাগুলোর ক্ষেত্রে যদি রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করত, তাহলে কিন্তু আজকে মুরাদনগরের ঘটনাটি আমাদেরকে দেখতে হতো না। অপরাধীকে এভাবে পার পেয়ে যাওয়া বা এই বিষয়গুলো আমাদের আলোচনায় আনা উচিত, যে রাষ্ট্র কেন এই ঘটনাগুলোর যথাযথ বিবেচনা করছে না, তার আইনি আওতায় আনছেন না, কেন ঘটনাগুলো ঘটেই চলেছে। মারুফ রসুল, আমরা এবারে একটু আমাদের অন্য অতিথিদের কাছে যেতে চাই। প্রথমেই আরিফ জেপ্তিক, আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন যে মারুফ রসুল তিনি মুরাদনগর থেকে পিছনে অতীতে ফেরত গিয়েছেন, সেখানে নাসিরনগর থেকে রামু, এরকম ঘটনা চক্র আমরা দেখতে পাই। আপনার কাছে জানতে চাই যে এই যে ভুয়া খবর, বাংলায় যদি বলি, আর আর ইংরেজিতে বললে ফেক নিউজ, এখন এই ভুয়া খবর আসলে কি কি কারণে ছড়িয়ে পড়ে, আমরা আগে আসলে সেই বিষয়গুলোই জানতে চাই, তারপর আমরা ক্রমান্বয়ে জানবার চেষ্টা করব কেন আমরা সেগুলোকে ঠেকাতে পারছি না। তার আগে জানা দরকার যে কেন, কিভাবে, কি কারণে এগুলো ছড়িয়ে পড়ে, কেন কি ভাবে এই ভুয়া খবরগুলো তৈরি হয়, সার্কুলেট হয়। আপনার কাছে এই বিষয়ে আগে জানতে চাই। এখানে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে ব্যবসায়িক, সেটা আমাদের আসলে আজকের আলোচনার বিষয় নয়। কমার্শিয়াল সোর্সের মাধ্যমে কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেট করা হয় সেটা আজকের আলোচনা প্রাসঙ্গিক নয়। বাকি দুটো, একটা হচ্ছে স্রেফ মজা করা। আপনি দেখবেন হোয়াটসঅ্যাপের সময় আপনাকে কেউ একটা মেসেজ পাঠাবে, এই মেসেজটা যদি 200 জনের কাছে আপনি 1 ঘন্টার মধ্যে বিলি করেন তাহলে সুখবর পাবেন, না করলে দুঃসংবাদ পাবেন। এই ধরনের এক ধরনের চেইন মেইল, চেইন প্রোপাগান্ডা ছাড়া হয়। আর পরের যেটা হচ্ছে, এটা মোস্টলি রাজনৈতিক, মূলত রাজনৈতিক শক্তি তাদের নিজেদের সুবিধার্থে এই মিডিয়ার স্পেসটাকে ব্যবহার করে। যেহেতু এটা রেগুলেটেড নয়, আমি চাইলেই করতে পারি। আমি চাইলেই কিন্তু একটা টেলিভিশন চ্যানেলে একটা ভুয়া কথা বলতে পারি না, বা একটা পত্রিকায় ভুয়া জিনিস লিখতে পারি না। এটাকে একটা এডিটিং প্রসেসের মধ্য দিয়ে যায়। কিন্তু অনলাইনে আমি নিজেই এডিটর, আমি নিজেই মিডিয়া, আপনি নিজেই এডিটর, নিজেই মিডিয়া। যার কারণে রাজনৈতিক প্রপাগান্ডার মেশিনটা এখানে খুব বেশি শক্তিশালী। যে কথা মারুফ রসুল প্রসঙ্গ টানছিলেন, আপনি জানেন ব্লগের মাধ্যমে আমরা এক ধরনের বিরাট গণসচেতনতা তৈরি করা শুরু করেছিলাম একের বাংলা ব্লগের উন্মেষের যুগ থেকেই। এবং তখন আমরা দেখেছিলাম যে একটা বিশেষ রাজনৈতিক চক্র নয়াপল্টনে একটা অফিসে 26 জন লোককে এমপ্লয় করে রেখেছিল, যাদের কাজ হচ্ছে ফেক ব্লগ লেখা। মানে প্রফেশনালি তারা ফেক ব্লগ লিখতো। 26 পিপল, তারা বাই রোটেশনে লিখতো। এবং সেটাকে প্রতিবাদ এবং প্রতিরোধ করার জন্য তখন স্বেচ্ছাসেবক ব্লগারদের একটা বড় নেটওয়ার্ক আমাদেরকে দেশ এবং দেশের বাইরে তৈরি করতে হয়। তো সেই সময় থেকে কিছু রাজনৈতিক শক্তি তারা এটার গুরুত্বটা বুঝতে পেরেছে, যে কিভাবে ভবিষ্যতে মানুষকে এটা দিয়ে ম্যানিপুলেট করা যায় সেটা তারা বুঝতে পেরেছে, এবং সেই সুযোগটা তারা এখনো নিচ্ছে। এটা দুটো প্রক্রিয়া। একটা প্রক্রিয়া হচ্ছে গোটা সরকার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার জন্য বড় আকারে, দ্বিতীয় হচ্ছে সাময়িকভাবে ছোট আকারে। আমি এবং মারুফ রসুল ধরেন একই ওয়ার্ডে বা একই ইউনিয়নে আছি, কোনো একটা কারণে তার বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করার জন্য, অথবা ওই এলাকায় আমি যে একটা বড় শক্তি এটা প্রমাণ করার জন্য সবচেয়ে দুর্বল একটা টার্গেটকে ধরে এই রামুর ঘটনা, নাসিরনগরের ঘটনা, মুরাদনগরের ঘটনাগুলো তৈরি করা হয়। তো এইটা সম্পূর্ণভাবে একটা মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৈরি করা হয় এই অংশটুকু। আর মজা করার যেটা বা কমার্শিয়াল যেটা, সেটা বোধহয় আজকের আলোচনার বিষয় না। বাট এই তিনটা মূল কারণ যে কারণে ফেক নিউজ গুলো খুব বেশি দ্রুত বিস্তার লাভ করে। আরিফ জেপ্তিক, আপনার কাছে আবারও আসবো। তার আগে আমরা আমাদের আরও একজন সম্মানিত আলোচক তিনি রয়েছেন, বিডি ফ্যাক্ট চেকের সহপ্রতিষ্ঠাতা কদরুদ্দিন শিশির। মিস্টার শিশির, আপনার কাছে জানতে চাই যে আপনারা তো ফ্যাক্ট চেক নিয়ে কাজ করেন, তো এই যে বাংলাদেশে আমরা, আমাদের অন্যান্য অতিথিরা বারংবার উল্লেখ করছিলেন নাসিরনগর থেকে রামু এবং সর্বশেষ আজকের যে ঘটনা যেটি মুরাদনগরে ঘটে চলল, বা সেটির আসলে ইম্প্যাক্ট এখনো শেষ হয়ে যায়নি, তো এই ঘটনাগুলো ঘটে যাওয়ার আগেই আমরা কি করে আসলে চেক করবার, যাচাই করে দেখবার কি উপায় আমরা খুঁজে পেতে পারি? কদরুদ্দিন শিশির, মিস্টার শিশির, আপনি কি শুনছেন? হ্যালো।
হ্যালো, হ্যাঁ, জি। শোনা যাচ্ছে আমাকে? জি, জি, আপনাকে এবারে শুনছি। আপনার হ্যাঁ, কাছে হ্যাঁ। জানতে চাইছিলাম যে আমরা কি করে আসলে এই যে একটা ভুয়া খবরের মহামারীর মধ্যে আছি এবং সেই ভুয়া খবর ছড়িয়ে দিয়ে জনজীবনে যে সংহার প্রক্রিয়া আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আজকেও যেটি ঘটে গেল। তো আমরা আসলে এই ভুয়া খবরগুলো প্রথমেই কি করে যাচাই করতে পারি, চেক করে নিতে পারি সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে যে ফেক নিউজ বা ভুয়া খবর ছড়ানোর আগে আসলে যাচাই করার উপায় নেই। আমাদেরকে যেটা করতে হবে যে যখন মানুষ ছড়ানো শুরু করলো তখনই আসলে ওইটা যাচাই করার প্রশ্নটা আসে। তো আহ, এটা যাচাই করার প্রক্রিয়াটা হচ্ছে বিভিন্ন মাত্রায় আসলে। প্রথমত যদি কোনো আহ, একদম টোটালি ফলস কোন একটা ঘটনা, কোন একটা ছবি বা ভিডিও বা ইনফরমেশনকে ছড়িয়ে তারপরে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়, সেটা আসলে কিছু কিছু সময়ে হয়তো স্বল্প, একদম অল্প সময়ে সেটাকে চেক করে জানানো সম্ভব, মানুষকে সচেতন করানো সম্ভব, কিন্তু অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ইমিডিয়েটলি আসলে যাচাই করে জানানো সম্ভব হয় না। তো এই ফেক নিউজকে প্রতিরোধ করার জন্য বা ফেক নিউজকে ছড়ানো রোধ করার জন্য কোনো ঘটনা ঘটার পরে তারপরে পদক্ষেপ নেওয়া হবে, এইটার চেয়ে আসলে দরকার হচ্ছে দীর্ঘমেয়াদে পরিকল্পনা বা পদক্ষেপ নেওয়া। প্রথমত হচ্ছে এই ফেক নিউজ গুলো ছড়ানোর, একটু আগে আমাদের আলোচকরা যারা বলছিলেন যে পলিটিক্যাল আসপেক্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কাজের যে অভিজ্ঞতা, গত 3.5 বছর ধরে আমরা ফ্যাক্ট চেকিং বা মিস ইনফরমেশন নিয়ে কাজ করি, তো এতে আমরা দেখতে পাই যেটা যে বাংলাদেশে সবচেয়ে বেশি মিস ইনফরমেশন বা ফেক নিউজ ছড়ানো হয় বা ছড়ায় রিলিজিয়াস ইস্যুকে, রিলিজিয়াস সেন্টিমেন্টকে কেন্দ্র করে। 2 নম্বর যেটা হয় পলিটিক্যাল, কোন সময় রিলিজিয়াস এবং পলিটিক্যাল দুইটা জিনিসই এক হয়ে যায়। আবার হচ্ছে এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে হেলথ মিস ইনফরমেশন। সো এই ব্যাপারগুলোকে, এই ব্যাপারগুলো ঘটে কেন, বিশেষ করে রিলিজিয়াস এবং পলিটিক্যাল ফেক নিউজ, এটা হচ্ছে মানুষ যে ছড়াচ্ছে, মানে ডিসইনফরমেশন যেটাকে বলে, যে ইচ্ছা করে যারা ছড়াচ্ছে তাদের সংখ্যা খুবই কম, তাদের মানে সংখ্যা। এখানে আমি একটু আপনাকে যোগ করে দিতে চাই, ইচ্ছে করে যারা ছড়াচ্ছে তারা একটা ইল ইন্টেনশন বা মোটিভেটেড হয়ে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা সেই ভুয়া খবরটা ছড়াচ্ছে, তাই তো? ছড়াচ্ছে, হ্যাঁ। জি, এই বলুন। এই বিষয়টাকে আমরা বলি যেটা ডিসইনফরমেশন, মানে ইচ্ছা করে মানুষকে ম্যানিপুলেট করার উদ্দেশ্যে ভুয়া তথ্য ছড়ানো। কিন্তু এই সংখ্যাটা একদম খুবই নগণ্য সারা বাংলাদেশের মানুষের তুলনায়, অথবা যারা মিস ইনফরমেশন ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখেন, মানে ছড়াতে ভূমিকা রাখেন, তাদের তুলনায় এই ইচ্ছা করে যারা প্রথম মিস ইনফরমেশনটা ছড়ায় ইল ইন্টেনশন নিয়ে, তাদের সংখ্যা খুবই কম। বেশিরভাগ মানুষই এই ইচ্ছা করে ছড়ানো মিস ইনফরমেশনকে সত্য ভেবে এরপরে এটা ছড়াতে শুরু করেন। তো মিস্টার এই শিশির, ব্যাপারটা এখানে হচ্ছে আপনার এখানে অনুমতি এই যে নিয়ে এটা একটু, কারণ দমন করার যে জন্য যেটা দুটো দরকার। টার্ম আপনি ব্যবহার করেছেন, ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশন, দুটোর বোধহয় একটু তারা কাছাকাছি হলেও একটু ভিন্ন অর্থ রয়েছে। এই দুটো শব্দের বোধহয় একটু ব্যাখ্যা দাবি রাখে, দর্শকদের আচ্ছা, উদ্দেশ্যে বলা ভালো যে ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশন দুটোই আসলে ভুল তথ্য বা ভুয়া তথ্যকে নির্দেশ করে, কিন্তু মিস ইনফরমেশন অপেক্ষাকৃতভাবে হয়তো না জেনেই যেই দর্শক বা যিনি একটি স্ট্যাটাস বা কোনো একটি সংবাদ অন্য কারোর সঙ্গে শেয়ার করছেন বা নিজেই পোস্ট দিচ্ছেন, তিনি হয়তো যেই সোর্স থেকে নিয়েছেন তিনি জানেন না এটা কোনো ইল ইন্টেনশন বা কোনো একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি করা হয়েছে কিনা। কিন্তু ডিসইনফরমেশন হচ্ছে সেটি যেটি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো না কোনো একটি গোষ্ঠী বা কোনো না কোনো একটি ব্যক্তি ইচ্ছেকৃতভাবে এটি ছড়িয়ে দেয় জনসমাজের মধ্যে, তখন অন্যরা, আমরা যারা জানি না, তারা সেটি ছড়িয়ে দিতে থাকে। মিস্টার শিশির জি, আবারও আপনার কাছে ফিরছি। হ্যাঁ। তো এখানে যারা ইনফরমেশনকে ম্যানিপুলেট করছে ইচ্ছা করে, ডিসইনফরমেশন ছড়াচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা অনেক টাফ। আবার হচ্ছে তারা অনেকটা কম গুরুত্বপূর্ণ এই তুলনায় যে বেশিরভাগ মানুষই না জেনে এটাকে, ওই ইনফরমেশনটাকে ছড়ায় দেয়। তো আমাদের কাজটা, অ্যাপ্রোচটা যদি এরকম হয় যে এই বেশিরভাগ মানুষের চিন্তাকে আমরা ক্রিটিক্যাল পর্যায়ে নিয়ে যাব, যে বেশিরভাগ মানুষ চিন্তা করবে, সে যে ফেসবুকে বা অনলাইনে বিভিন্ন ইনফরমেশন সে দেখছে, সেইটাকে সে একটু চিন্তা ভাবনা করে, একটু যাচাই করে, একটা ক্রস চেকিং এর মাধ্যমে সে ছড়াবে, সে শেয়ার করবে। তো এই ব্যাপারটা যদি আমরা, মানে এই অ্যাপ্রোচে যদি আমরা আগাই, তাহলে দেখা যাবে যারা ডিসইনফরমেশন ছড়াচ্ছে তাদেরকে কন্ট্রোল করার যে রাষ্ট্রীয় মেকানিজম আছে বা ব্যাপার আছে সেগুলো তো চলবে, পাশাপাশি সাধারণ মানুষকে, যারা না জেনেই সবচেয়ে বড় ভূমিকা রাখছেন মিস ইনফরমেশন ছড়াতে, ভুয়া ফেক নিউজ ছড়াতে, তাদের
তাদেরকে এডুকেট করা এক কথায়। তো আমরা আসলে গত 3.5 বছর ধরে এই কাজটাই করছি, মানুষকে অ্যাওয়ার করা, মানুষকে এডুকেট করা যে কি ধরনের তথ্য, কি ধরনের ছবি, কি ধরনের ভিডিও আপনি ফেসবুকে অনলাইনে দেখলে সেটাকে সন্দেহ করবেন, সেটাকে মিস ইনফরমেশন হিসেবে আপনি ডাউট করবেন। এরপরে আপনি সেটাকে ওই রিলেটেড এক্সপার্ট আছে, আমরা ফ্যাক্ট চেকাররা আছি, ফ্যাক্ট চেকাররা কাজ করি, সাংবাদিকরা আছেন, অথবা সমাজে বিভিন্ন জায়গায় অপিনিয়ন লিডাররা আছেন, যার যে রিচের মধ্যে যারা আছেন তাদেরকে রিচ করে আপনি একটু জেনে নেওয়ার চেষ্টা করা যে এই তথ্যটা আমি এখানে দেখছি, এই ভিডিওটা দেখছি, এই ব্যাপারগুলোকে যার যার সার্কেল, যার যার রিচের মধ্যে থেকে সেটা জেনে নেওয়ার চেষ্টা করা, অথবা মেইনস্ট্রিম মিডিয়া আছে, মিডিয়ার কাছ থেকে জানার চেষ্টা করা। সো ডিসইনফরমেশন যারা ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমরা যেটা মনে করি আমাদের কাজের অভিজ্ঞতা থেকে, সাধারণ মানুষকে এডুকেট করা বা সাধারণ মানুষের মধ্যে যে প্রিজুডিস, জি মিস্টার শিশির, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আপনার এই জায়গা থেকে আমি আমাদের অতিথির কাছে স্টুডিওতে একটু ফিরতে চাই। আপনি বলছিলেন একই সঙ্গে জনসাধারণকে এই ডিজিটাল যুগে তার ডিজিটাল এডুকেশন বা তার এই বিষয়ে কিছু জানাশোনা, বোঝাপড়া, শিক্ষার প্রয়োজন রয়েছে, আবার একই সঙ্গে সরকারের মেকানিজম ডেভেলপ করবার প্রসঙ্গ রয়েছে। মানে এটি আসলে এক ধরনের দ্বিমুখী প্রক্রিয়ার ব্যাপার। এক ধরনের কাজ করে এটিকে হয়তো মোকাবেলা করা যাবে না বলে মিস্টার শিশিরের বক্তব্য থেকে মনে হচ্ছে। এখানে আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যেহেতু বেশ কটি অতীতের ঘটনা উল্লেখ করেছেন, সেখানে আমি আর একটু যোগ করে আপনার কাছে যদি জানতে চাই, আমাদের দেশে যে সর্বশেষ নিরাপদ সড়ক আন্দোলন হলো এবং কোটা সংস্কার আন্দোলন হলো, এমনকি এই যে সেদিন ধর্ষণ বিরোধী আন্দোলন হলো, সেই সমস্ত জায়গাতেও কিন্তু দেখা গেছে ম্যানিপুলেট করে ইনফরমেশন, তাই না? তো এই জায়গাগুলো থেকে এখন আমাদের যেটি মিস্টার শিশির বলছিলেন যে রাষ্ট্রীয় মেকানিজমের কিছু একটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটা কি হতে পারে? দেখুন, আরিফ ভাই এবং শিশির ভাইয়ের কথা থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়েছে যে ফেক নিউজের মানে গত 5-7 বছরে ফেক নিউজের একটা বিবর্তন ঘটেছে। বিবর্তনটা কিরকম সেটা হচ্ছে যে আগে যেটা করা হতো সেটা হচ্ছে ধরা যাক দেশ টিভি DESH, এটার DASH করে একটা পোর্টাল খোলা হলো, মানে প্রায় লোগোটাও দেশ টিভির মতন দেখতে, এবার একটা নিউজ দেয়া হলো। এইটা তখন করা হয়েছিল, মানে এর আজ থেকে আরো 4-5 বছর আগে। এখনো এটা কিছু কিছু করা হয়। এখন যেটা করা হচ্ছে, যেহেতু অধিকাংশ গণমাধ্যমের, মূলধারার গণমাধ্যমের ফেসবুকের পেজগুলো ভেরিফাইড হয়ে গেছে, তারা নিজেরা এই বিষয়ে সচেতন হয়েছেন, এখন কিন্তু এইভাবে আর ফেক নিউজ বা গুজবটা ছড়ানো যাচ্ছে না। এখন গুজব ছড়ানো হচ্ছে, মানে মূল ঘটনাটা হচ্ছে রাজনৈতিক বিষয়ের একটা পারসেপশন তৈরি করা। ধরা যাক আমি রেজওয়ানা চৌধুরী বন্যা, আমাদের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনি যখন কোভিড আক্রান্ত হয়েছিলেন, তখন তার খবরটি যখন প্রকাশিত হয়েছে, তখন তার নিচে যেই কমেন্টগুলো পড়েছিল, আমি প্রত্যেকটি কমেন্ট প্রোফাইল দেখেছি। এখানে শিশির ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখানে যে আমরা একটা পারসেপশন দেখি যে বোধহয় লক্ষ লক্ষ মানুষ মনে করছে এই উগ্র সাম্প্রদায়িক শক্তিটাই খুব শক্তিশালী, এই ধরনের একটা পারসেপশন আমরা ফেসবুক থেকে পাই, বা ইউটিউব থেকে পাই, টুইটার থেকে পাই। কিন্তু আসলে ঘটনাটা তা না। এর পেছনে বড় জোর 10 জন বা 15 জন মানুষ আছে। আরিফ ভাই একটা ঘটনা উল্লেখ করেছেন, যখন আমরা ব্লগিং করতাম সেই সময়কার একটি ঘটনা। তো শক্তিটা কিন্তু খুব ছোট, মানে এমন নয় যে এটা আসলে লক্ষ লক্ষ মানুষ এটার সঙ্গে জড়িত রয়েছে, এমন নয়। এর পেছনের শক্তিটা খুব ছোট। দ্বিতীয়ত হচ্ছে পুরো ঘটনাটাই হচ্ছে একটা পারসেপশন তৈরির ঘটনা। যে লালমনিরহাটের যে ঘটনাটি ঘটলো কিছুদিন আগে, সেটা একটা পারসেপশন তৈরি করে ঘটানো হয়েছে। মুরাদনগরে যেটা ঘটছে সেখানে একটা পারসেপশন তৈরি করে ঘটানো হয়েছে। ফ্রান্সের ঘটনাটা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন একটা পারসেপশন তৈরি করছে। আমি যে বিষয়টি আলোচনা করতে চাই খুব মানে গুরুত্বের সঙ্গে, আমার মনে হয় এই বিষয়টি আমাদের দেখা উচিত যে এই যে গুটি কয়েক ব্যক্তি মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে নিয়ন্ত্রণ করছে একটা পারসেপশন তৈরির জন্য। ফেক নিউজ এখন একটা পারসেপশন তৈরির জন্য ব্যবহৃত হয়। ধরা যাক একটি সত্যি খবরই আপনি হয়তো দিলেন, কিন্তু তার নিচে গিয়ে সাথে সাথে হচ্ছে 300 কমেন্ট পড়ে যাবে এই খবরের বিরুদ্ধে, বা জাতীয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বা মুক্ত চিন্তা, এই প্রশ্নগুলোর বিরুদ্ধে 300 কমেন্ট পড়ে যাবে। এবার 301 নম্বর কমেন্টটা যিনি করতে আসবেন, তিনি আগের কমেন্টগুলো দেখে এক ধরনের বিভ্রান্ত হবেন। তখন তিনি হয় কমেন্ট করা থেকে বিরত থাকবেন, অথবা তিনি তাদের মতোই একটা নেগেটিভ কমেন্ট করবেন। এই যে একটা পারসেপশন তৈরি করা, এই পারসেপশনটি এখন, এই পারসেপশনের খেলাটা এখন চলছে। প্রথম যে বিষয়টি জরুরি রাষ্ট্রের, সেটা হচ্ছে যে ফেসবুকের সঙ্গে আমাদের বাংলাদেশ সরকার, আমাদের আইসিটি মন্ত্রী যিনি ছিলেন মোস্তফা জব্বার সাহেব, উনি অনেক বড় বড় কথা বলেছেন। উনি বলেছেন ফেসবুকের সঙ্গে তাদের ভালো যোগাযোগ আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আদতে এগুলি কোনো কাজের কথা ছিল না। মূল বিষয় হচ্ছে একটি রাষ্ট্রীয় মেকানিজম তৈরি করতে হবে যে আপনার ফেসবুকের যে ভুয়া আইডিগুলো রয়েছে, এই ভুয়া আইডিগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারেন কিনা, আপনার সঙ্গে ফেসবুকে সেই লিয়াজোটা আছে কিনা, সেই যোগাযোগটা আছে কিনা, রাষ্ট্রীয়ভাবে আপনি সেই গুরুত্ব
মানে ডিজিটাল ওয়ার্ল্ডে সেই গুরুত্বটা আপনি প্রতিষ্ঠা করতে পারছেন কিনা, এটা খুবই জরুরি। দ্বিতীয়ত হচ্ছে ফেসবুক আজকে কিন্তু কেবল লাইক কমেন্ট আর শেয়ারের মধ্যে সম্পৃক্ত নয়, এর সঙ্গে অর্থনীতির একটা লেনদেন আছে। আপনি দেখবেন অধিকাংশ ফেক নিউজ বা যেই ধরনের ফেক নিউজগুলি থেকে গুজব তৈরি হয়, সংঘাতগুলো তৈরি হয়, এগুলো প্রত্যেকটা স্পন্সর করা পোস্ট। মানে আজকে দেশ টিভির একটা সংবাদ কিন্তু আপনি স্পন্সর করেন না, কারণ আপনার অর্গানিক লাইকে অনেক বেশি আছে, কিন্তু ওই খবরগুলোকে স্পন্সর করা হচ্ছে এবং আপনি না চাইলেও আপনার নিউজ ফিডে সেই স্পন্সর পোস্টটা আসতেছে। তার মানে এখন ব্যাপারটা গিয়েছে এমন একটা জায়গা, এখানে একটা টাকার খেলা আছে। এই টাকাটা কোত্থেকে আসছে? এই যে মানি ফ্লো হচ্ছে, এটার কি ট্যাক্স হচ্ছে? বাংলাদেশ সরকার কি এই বিষয়ে মারুফ রসুল, এই জায়গায় আমি একটু আপনাকে থামিয়ে আমার মনে হচ্ছে, ধরা যাক সাধারণ মানুষ, সেই কোথাকার কোন বুড়িমারি অথবা ধরা যাক ময়মনসিংহের কোন এক গ্রামের একজন সাধারণ মানুষ, আপনাদের মতো এত লেখাপড়া জানা নয়, এত কিছুই উনি বোঝেন না, জটিলতা কিছুই বোঝেন না, কিন্তু তিনি একটা খবর দেখলেন, এরকম একটা খুব সংবেদনশীল ইস্যু, এরকম কিছু একটা ঘটে গেছে, তো তিনি তার আবেগ থেকে, আপনি যেটা খানিক আগে অর্গানিক বলছিলেন, মানে তিনি ভেতর থেকে বোধ করলেন আরে এটা তো আমাদের জানা দরকার, অন্য কেউ জানানো দরকার, তিনি সেটা করলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে সাধারণ মানুষ পর্যন্ত আপনার স্পন্সর করা বা কোনো একটা পক্ষের স্পন্সর করা একটা ভুয়া খবর পৌঁছে যেতে পারলো, তার পর্যন্ত পৌঁছে যাওয়ার আগে এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া, সেইখানে তাহলে আপনি বা মিস্টার শিশির বা আরিফ জেপ্তিক যারা বলছেন যে ইন্টারভেনশন রাষ্ট্রের বা সরকারের কিছু একটা করা দরকার, সেইটা কি হতে পারে? রাষ্ট্রের প্রথমত যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে রাষ্ট্রের উপস্থিতি বাড়ানো প্রয়োজন। মানে আজকে রাষ্ট্রকে কিছু বলা খুব বিপজ্জনক এই জন্যে যে রাষ্ট্রকে কোনো কথা বলে রাষ্ট্র মনে করে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, মানে ব্লগের বিষয়ে কথা বলে ব্লগ বন্ধ করে দাও, ইউটিউব বন্ধ করে দাও। মানে আমি একটু শেষ করি, আমার মনে হয় রাষ্ট্রের সবচেয়ে জরুরি যে জায়গাটা সেটা হচ্ছে তার উপস্থিতি বাড়ানো। আমাদের কয়টা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ আছে? এই জায়গায় আপনাকে রেখে আমি একটু আরিফ জেপ্তিক আপনার কাছে ফিরতে চাই। আপনি মিস্টার রসুলের কথা শুনছিলেন, তিনি অনেকগুলো অভিযোগ ইতোমধ্যেই উত্থাপন করেছেন। এখন আসলে আমাদের উপায় কি হওয়া উচিত? আমরা কি করে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখান থেকে আমাদের মুক্তির উপায় কি কি হতে পারে? মুক্তির উপায়ের প্রথম কাজটা হচ্ছে মুক্তি চাইতে হবে। আমরা আসলে এটা থেকে মুক্তি চাই না। মানে এই যে টক শোতে আপনার কথা বলার দরকার, আমাদেরকে ডেকেছেন, আমরা শুনছি। নাসিরনগরের সময় আমি মারুফ রসুল প্রতি চ্যানেলে গিয়ে কথা বলতাম। মুরাদনগরের সময় বলছি, সামনে আরো কোনো একটা নগরের সময় বলবো। রাষ্ট্র এটা নিয়ে কেয়ার করে না। রাষ্ট্র যখনই এটা নিয়ে কেয়ার করে না, তখন আমার আপনার আসলে কথার খুব একটা গুরুত্ব বা মানুষের মধ্যে গুরুত্ব নাই। নাসিরনগর, মুরাদনগর, আরিফনগর, জেপ্তিকনগরে কতজন লোক পুড়ে মারা গেল, কুপিয়ে মারা গেল, কার বাড়িঘরকে পুড়িয়ে ফেললো, এইগুলো নিয়ে যাদের ভাবার কথা তারা কতটুকু ভাবে সেটা নিয়ে আমি ভাবি, তারা এত ভাবেন না। কিন্তু যদি এই জায়গাটা করতে হয়, থিওরিটিক্যাল কথা হচ্ছে আপনার রাষ্ট্রীয় সদিচ্ছা লাগবে, রাজনৈতিক সদিচ্ছা লাগবে, এবং সেই সদিচ্ছা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সেখানে যোগ্য লোকজন দিতে হবে। একটা লোক ব্লগ বুঝে না, বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগ সে বন্ধ করে দিল। লোকজন কাজ করে খাচ্ছে, ফ্রিল্যান্সার ওয়েবসাইট গুলো, এইগুলো বন্ধ করে দিল। বন্ধ কেন করে, খুলে কেন, কিছুই কিন্তু জানে না, তাদের কোনো আইডিয়াই তো নাই এই বিষয়ে। তো জিনিসটা হচ্ছে তাই, আজকে আমার 11 বছরের বাচ্চা আছে, সেটাকে যদি আমি পাঠিয়ে দিই আপনার জায়গায় উপস্থাপনা করতে, তার ইচ্ছে হলে কবিতা পড়বে, ইচ্ছে হলে প্রশ্ন করবে, বিকজ শি ইজ নট রেডি ফর দ্যাট। যারা এই জিনিসগুলো চালায় এরা তো ম্যাক্সিমাম এটার জন্য রেডি না। কি ওয়েবসাইট কি কাজ করে এটা না জেনে বন্ধ করে দেয়। তো এদেরকে দিয়ে আপনার এই কাজটা হবে না। তো আমার কথা হচ্ছে প্রথম কাজই হচ্ছে রাষ্ট্রীয় সদিচ্ছা, দ্বিতীয় হচ্ছে সেই সদিচ্ছা ইমপ্লিমেন্ট করার মতো যোগ্য লোকজন ওই জায়গাটার প্রয়োজন। এই দুটো জিনিসের যদি আমরা সমন্বয় ঘটাতে পারি, এই জিনিসগুলো বন্ধ করা খুব একটা কঠিন কাজ না। 15 দিন 1 মাসের কাজ। রাষ্ট্র চাইলে বন্ধ করতে পারে, সরকার চাইলে বন্ধ করতে পারে। পূর্ণাঙ্গ সদিচ্ছা দিলে অনেক কিছু হয়। পদ্মাতে সেতু বানিয়ে ফেললো নিজের পয়সা খরচ করে, আর এই ভুয়া নিউজ বন্ধ করতে 15 দিনের বেশি লাগবে, 1 মাসের বেশি লাগবে না তো। আমাদের সেই ইকুইপমেন্ট আছে, আমাদের সেই গোয়েন্দা সংস্থা আছে, আমাদের দক্ষ লোকজন আছে, কিন্তু দক্ষ লোকজনকে দায়িত্ব দেওয়া হয় না। কারণ আমাদের এইটাকে প্রায়োরিটিতে আমরা রাখি নাই। আমরা প্রায়োরিটিতে যেগুলো রাখি ওই কাজগুলো ভালোই করতে পারি। এটাকেও যদি প্রায়োরিটিতে রাখতাম, এটাও আমরা ভালো করতে পারবো। আমাদের অনুরোধ থাকবে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, যে এটাকে প্রায়োরিটি হিসাবে দেখুন। কারণ এই জিনিসগুলা যত দিন যাবে তত অনেক বড় আকারে যাবে। এটা কিন্তু একটা শক্তিশালী মিডিয়া হয়ে গেছে। 5 বছর আগেও এটার এত গুরুত্ব ছিল না। 10 বছর আগে আমরা ব্লগ করি, এই কথাটা বললে কেউ চিনতই না ব্লগ কি জিনিস। আজকে ব্লগার বললে লোকজন তাকায়, মানে সে ধরেই নেয় আপনি যেরকম টেলিভিশনের একজন পরিচিত মুখ, ব্লগাররাও আজকাল পরিচিত মুখ। নেটিজেনের লোকজন সেলিব্রিটি স্ট্যাটাস পাচ্ছে, তাদের কাছে তারা প্রোডাক্ট এন্ডোর্স করছে, তারা বিভিন্ন প্রোগ্রাম এন্ডোর্স করে দিচ্ছে। সো এই যে শক্তিটা এখানে, এটা যদি রাষ্ট্র ফিল না করে তাহলে বিপদ পড়বে। এই শক্তি
প্রতিটা রাষ্ট্রকে অনুভব করানো দরকার, আপনার বক্তব্য থেকে আমরা এটা বুঝতে পারছি। এবার একটু ছোট করে মিস্টার শিশির আপনার কাছে আসতে চাই। যদিও আজকে আমাদের এই অনুষ্ঠানের শিরোনামে শুধু ফেসবুককে রাখা হয়েছে, দেখে মনে হতে পারে যে আমরা বন্দুক তাক করেছি ফেসবুকের দিকে, ব্যাপারটি সেটি নয়। সোশ্যাল মিডিয়া বা এই সামাজিক যোগাযোগ মাধ্যম তো শুধু ফেসবুক নয়, সেখানে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে আরও নানান ফর্ম আছে। মিস্টার শিশির, এবার আপনার কাছে জানতে চাই, যদিও আমরা শুধু ফেসবুক নিয়ে বলছি, এই যে সকল ধরনের প্ল্যাটফর্ম, সব মাধ্যমেই তো ভুয়া খবর আছে। আমরা যেরকম ভারতে দেখেছি, ছেলে ধরার খবর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলবার ঘটনা ঘটানো হয়েছে। একটু আগে আরিফ জেপ্তিক বলছিলেন যে একটা SMS পাঠিয়ে ইনবক্স করে বলা হচ্ছে এরকম 20 জনকে 50 জনকে পাঠাও, তুমি এই পাবে ওই পাবে। তো এখন এই সমস্ত ক্ষেত্রে আমাদের করণীয় আর কি হতে পারে মিস্টার শিশির? ওকে, বিষয়টা হচ্ছে আসলে আমরা ফেসবুক নিয়ে বারবার কথা বললেও আসলে বিষয়টা হচ্ছে অনলাইন স্ফিয়ারের মিস ইনফরমেশন। সেটা ফেসবুক, গুগল, ইউটিউব এবং হচ্ছে বিভিন্ন ধরনের নামকাওয়াস্তে অনলাইন পোর্টাল, যারা নিউজ পোর্টাল হিসেবে বা সংবাদ মাধ্যম হিসেবে নিজেদেরকে পোজ করে কিন্তু আসলে তারা সংবাদ মাধ্যম না, এই ব্যাপার সবগুলোই আমাদের আসলে আলোচনার অন্তর্ভুক্ত। তো আমি আরিফ ভাইয়ের সাথে একটু অ্যাড করবো, উনি যে দুইটা ব্যাপার বলছেন সেটার সাথে আমাদের কাজের যে মানে কি বলবো ছোটখাটো অভিজ্ঞতা, সেখান থেকে আমাদের কাছে মনে হয় যে তিনটা বিষয় গুরুত্বপূর্ণ। এটা আসলে শর্ট টার্মের বিষয় না, মানে ফেক নিউজ বা ভুয়া খবরকে প্রতিরোধ করা, এটাকে নিয়ন্ত্রণে আনা, এটা শর্ট টার্মের বিষয় না। এটা শুধু বাংলাদেশেরও প্রবলেম না, আমেরিকার মতো মানে অ্যাডভান্স সোসাইটি, যারা মানুষ এখানে শতভাগ শিক্ষিত এবং তাদের ওইখানে মানুষের মধ্যে ডিসপোজিশন অনেক কম, যে কোনো বিষয়ে অনেক বেশি ক্রিটিক্যাল আমাদের চেয়ে তুলনামূলক। এই সোসাইটি তো এই চলমান যে নির্বাচন সামনে আসছে, তাদের এখানে ফেক নিউজ, মিস ইনফরমেশন একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো আমাদেরকে যেটা ওইখানেও আলোচনা হচ্ছে ওদের সোসাইটিতে, যে কিভাবে এই মিস ইনফরমেশনের মিনেজ থেকে মুক্ত থাকা যায়, মুক্তি পাওয়া যায়। আমাদের কাজের অভিজ্ঞতা যেটা বলে সেটা তিনটা বিষয় গুরুত্বপূর্ণ মিস ইনফরমেশনকে লং টার্মে ফেস করার জন্য। নাম্বার ওয়ান হচ্ছে যে ট্রাস্ট বিল্ডিং। ট্রাস্ট বিল্ডিংটা হচ্ছে দুইটা জায়গায় গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশন, মানুষ তথ্য পায় সাধারণত দুইটা জায়গা থেকে, সবচেয়ে মানে বেশি তথ্যের সোর্স হচ্ছে দুইটা জায়গা। একটা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশন, এবং আরেকটা হচ্ছে যে মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া। তো এই দুইটা প্রতিষ্ঠানের, এই দুইটা জায়গায় ট্রাস্ট বিল্ডিং, মানুষের ট্রাস্ট অনেক বেশি সারা পৃথিবী জুড়েই কমে আসছে এই দুইটা জিনিসের প্রতি। তো এই ট্রাস্ট বিল্ডিং যদি হতে থাকে, তাহলে মানুষ বিকল্প সোর্সের দিকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য যাবে না। আর 3 নম্বর যে গুরুত্বপূর্ণ, বা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে হয়, যে মানুষকে অ্যাওয়্যার করা, মানুষকে এডুকেট করা। তো আমরা যদি মিস ইনফরমেশনের যারা মূল স্প্রেডার, মানে যারা ইন্টেনশন নিয়ে মিস ইনফরমেশন ছড়ায়, এদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু একদম 100% নিয়ন্ত্রণ করা সম্ভব না। কারণ আজকে আপনি একটা ফেসবুক পেজ বন্ধ করবেন, একটা ওয়েবসাইট বন্ধ করবেন, তাদের আরো 5টা ওয়েবসাইট কিংবা 5টা ফেসবুক পেজ রেডি আছে, তারা নতুন ভাবে আর অন্য একটা কি থেকে ইনফরমেশনটা ছড়ানোর। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, বেশিরভাগ মানুষই যেহেতু সবাই চায় আসলে একটা নির্দিষ্ট ছোট্ট গোষ্ঠী ছাড়া, তারা সবাই আমরা চাই যে মিস ইনফরমেশন, গুজব প্রতিরোধ হোক, আমরা গুজবের শিকার না হই, আমরা গুজব না ছড়াই, গুজবের ব্যাড ইম্প্যাক্ট গুলো আমাদের সোসাইটি থেকে চলে যাক। কিন্তু এটা সবাই মনে করার পরেও আমরা সবাই মিস ইনফরমেশন ছড়াতে ভূমিকা রাখি। আমরা দেখি আমাদের অভিজ্ঞতায় যে ইউনিভার্সিটি প্রফেসরদের কাছ থেকে মিস ইনফরমেশন ছড়ায়, আমরা দেখি যে পলিটিক্যাল লিডারদের কাছ থেকে মিস ইনফরমেশন ছড়ায়, আমরা দেখি যে রিলিজিয়াস লিডারদের কাছ থেকে মিস ইনফরমেশন ছড়ায়। তাদের আসলে কতটুকু, তাদের বেশিরভাগ আমরা যেটা দেখি যে আমরা কোনো একটা রিপোর্ট করার পরে এরপরে আস্তে আস্তে ওই ব্যক্তিরা সরাই দিচ্ছেন তাদের মানে মিস ইনফরমেশনটা তাদের ওয়াল থেকে, অনেকেই সরাই দিচ্ছেন। তো এই যে অনিচ্ছাকৃত ভাবে বিভ্রান্ত হয়ে মিস ইনফরমেশনের ভিকটিম হওয়া, এটার জন্য মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বাড়ানো দরকার, মানুষের এই মধ্যে এবং মিডিয়া মানুষকে লিটারেসি নিজেদেরকেও। আর কি করে বাড়ানো যেতে পারে সেই বিষয়ক আলাপে কদরউদ্দিন শিশির আপনার কাছে আবারও ফিরবো, কিন্তু তার আগে আমাদের দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আজকে একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি এবং আশা করছি আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গেই থাকবেন। দেশের কথা দশের কথা অনুষ্ঠানে বিরতি থেকে আপনাদেরকে আরও একবার ফিরে আসার পর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিরতিতে যাবার আগে আলাপ করছিলাম যে এই ফেক নিউজ কিভাবে কত রকমভাবে আমাদের সমাজে অশান্তি
এবং বিপদ ডেকে আনছে। আর বিরতিতে যাবার আগে মিস্টার কদরুদ্দিন শিশির তিনি বলছিলেন যে আমাদের জনসাধারণকে কিভাবে আমরা মিডিয়া লিটারেসি বাড়াতে পারি সেই বিষয়ক কিছু পরামর্শ তিনি রাখবেন। কিন্তু সেই পরামর্শে যাবার আগে এই মুহূর্তে আমরা একটু দেখে নিতে চাই যে বিষয়ে আজকে আমরা স্টুডিওতে অতিথিদের বিশেষজ্ঞ মতামত শুনছি, সেই বিষয়ে যারা জনসাধারণ তারা কি ভাবছেন এই নিয়ে আমাদের কিছু বক্তব্য মন্তব্য রয়েছে, আমরা আগে সেটা দেখব। ফেসবুক যেমন ইন্টারনেট আশীর্বাদ, সেক্ষেত্রে আমাদের জন্য অভিশাপও। কারণ অনেক সময় দেখা যায় একটা নিরীহ মানুষের ছবি দিয়া ফেক আইডি চালু করে তার দেশের বিরুদ্ধে অনেক কটু কথা বলে। সেক্ষেত্রে যার ছবিটা আপলোড দেওয়া কথাটা বলে সে না জানলে শিকার হয়ে যায়। আমরা না জেনে না শুনে অনেক সময় দেখা যায় ওই লোকটার বিরুদ্ধে হামলা কিংবা ক্ষিপ্ত হয়ে তাকে হামলা করি। সেক্ষেত্রে অনেক নিরীহ মানুষ মানে সমস্যার সম্মুখীন হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে সরকারের কাছে আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদের আকুল আবেদন যেন ওই সুন্দর ফেসবুক ব্যবহারের কারণে কারো সুন্দর জীবনটা নষ্ট না হয়ে যায়। সেক্ষেত্রে যত ফেক আইডি আছে, অসাধু যারা চক্র আছে, যারা হ্যাকার আছে, তাদের বিরুদ্ধে সরকার ক্ষিপ্ত হাতে প্রতিবাদ এবং এটার সুরাহা হোক, আমরা এটাই চাই। ফেসবুকে দেখা গেল মানুষ একটা জিনিস দেখে, ঠিক আছে, সেটা না ভাইবা সেই জিনিসটা না চিন্তা করে সে আগে একটা ছবি তুলে নেয়, ছবি তুলে জিনিসটা একটা অন্যান্যভাবে তুলে দেয়। তো আমরা এটা অনেক সময় বিশ্বাস করি, বিশ্বাস করার পর দেখা গেলো যে আশেপাশের মানুষকে বলি এবং তারা একটা আতঙ্কের মধ্যে কাজ করে। তো এটা ঠিক না। আসলে সোশিয়ালটা আমাদের জন্য যতটা উপকার ততটা একটা অপকার হিসাবে ব্যবহৃত হয়। এটা আমাদের করণীয়টা, আমরা কোনো কিছু যদি দেখি আগে সেই জিনিসটা আমরা ভালোভাবে জানবো, সেই জিনিসটাকে বুঝবো যে আসলে কি এটা সত্যি না মিথ্যা। যদি সেটা সত্যি হয় জিনিসটা তদন্ত করার পর আমরা পুরোপুরি প্রমাণ হিসেবে জিনিসটা ফেসবুকে তুলে ধরবো। ফেসবুকে অপরাধ যে কোনো অপরাধী হোক, ফেসবুক না যে কোনো সোশ্যাল মিডিয়া যে কোনো অপরাধ সরকার কঠিন হস্তে এটা দেখা উচিত, যাতে কোনো অপরাধ সংগঠিত না হইতে পারে। ফেসবুক হোক, যে কোনো সোশ্যাল মিডিয়াতে যে কোনো মাধ্যমে হোক, গুজব না ছড়াক, মানুষের প্রতি কোনো বিভিন্ন সমস্যা সৃষ্টি না হোক, এই ধরনের যে কোনো পদক্ষেপে সরকার হস্তক্ষেপ করা উচিত। ফেসবুক জিনিসটা অনেক সুন্দর একটা জিনিস, যেখানে একজনের সাথে আরেকজন কথা বলার সিস্টেম। এখানে হ্যাক হওয়াটা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইম হওয়াটা একদমই অপরাধজনিত। এই জিনিসটা না হওয়াটাই বেটার। ফেসবুকটা হচ্ছে মানুষের যোগাযোগ মাধ্যম, এটার মধ্যে যদি আমরা ক্রাইম করি অবশ্যই এটা পদক্ষেপ নেওয়া উচিত। আপনারা শুনছিলেন যে যারা সাধারণ মানুষ, যাদের বড় অংশই আমরা আজকে এখানে যাদের দেখলাম তারা তরুণ, তারা যুবা, তারা তাদের বক্তব্য আপনারা শুনলেন। আমরা বিরতিতে যাবার আগে আমাদের একজন অতিথি বারংবার ট্রাস্ট বিল্ডিংয়ের কথাটি বলছিলেন এবং এই ফেক নিউজ ছড়ানো নিয়ে যত গবেষণা হয়েছে প্রায় অনেক গবেষণাতে উঠে এসছে যে জনমানুষের মনে যখন দেখা যায় যে সে হয়তো যথেষ্ট তথ্য পাচ্ছে না বা সত্য তথ্য পাচ্ছে না, বা আমরা যে মেইন স্ট্রিম মিডিয়া দেখি অর্থাৎ টিভি বা সংবাদপত্র, তারা যখন মানুষের সংবাদের ক্ষুধা অনেক সময় মেটাতে হয়তো ব্যর্থ হয়, সেই সমস্ত সুযোগ নিয়ে অনেক ক্ষেত্রে ফেক নিউজ ছড়িয়ে পড়ার একটা বিরাট প্রবণতা দেখা দেয়। তো এই জায়গাতে মারুফ রসুল, সংক্ষেপে আমি আপনার কাছে উত্তর আশা করব যে আসলে এইরকম ব্যর্থতাও কি আপনি আমাদের এই মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো দেখছেন নাকি? না, গোটা ব্যাপারটা রাজনৈতিক, কারণ মেইন স্ট্রিম মিডিয়ার পক্ষে খুব দ্রুত একটা সংবাদ দেওয়া সম্ভব না, যেহেতু তার একটা এডিটোরিয়াল পলিসি আছে। আবার তারা কি সংবাদ অনেক সময় কিলো করে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা গত কয়েক বছর ধরে দেখছি অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারছি, আমরা মূলধারার গণমাধ্যমের মাধ্যমে সেটা জানতে পারি না। এমনকি ফেসবুকে নিউজটা আসার পর আমরা দেখেছি যে মেইন স্ট্রিম মিডিয়া সেটা নিউজ করেছে। সুতরাং এখানে মেইন স্ট্রিম মিডিয়ার একটা দায় রয়েছে যে মেইন স্ট্রিম মিডিয়া আসলে কত জায়গায় নিজের মেরুদণ্ড জিম্মা দিয়ে তারপর হচ্ছে তাকে নিউজ করতে হয়। এটা মেইন স্ট্রিম মিডিয়ার সম্পাদক যারা আছেন, বার্তা সম্পাদক যারা আছেন, তাদের এই আলোচনাটা আসা প্রয়োজন যে তারা আসলে কেন এই জায়গায় তাদের ব্যর্থতা তৈরি হচ্ছে। আমরা লালমনিরহাটের ঘটনা কয়টা জায়গায় দেখেছি, কয়টা মূলধারার গণমাধ্যম লালমনিরহাটের ঘটনাকে নিয়ে খবর সংবাদ
পরিবেশন করেছে। কিন্তু দেখুন, আমি ঠিক তারপর দিন অর্থাৎ শুক্রবার দিন জুম্মার নামাজের পর ফ্রান্সের বিরুদ্ধে যে মিছিল হয়েছে বাইতুল মোকাররম থেকে, সেটা কিন্তু অনেক গণমাধ্যম খুব গুরুত্বের সঙ্গে সেই নিউজটা ছেপেছে। তাহলে মূলধারার গণমাধ্যমের রাজনৈতিক অবস্থানটি কি, বা কেন তারা তাদের যে কাজটি করার কথা ছিল সেটা করতে পারছেন না, কোন জায়গায় তারা বাধা পড়ে যাচ্ছেন, এটা নিয়ে তাদের আলোচনা করা প্রয়োজন। কারণ তারা যদি এই বিষয়টি থেকে বের হয়ে না আসেন, তাহলে এই যে ট্রাস্ট বিল্ডিং এর কথা শিশির ভাই বলছিলেন, সেই ট্রাস্ট বিল্ডিংটা তৈরি হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে সরকারের বিষয়, যেটা এটা একটা ছোট্ট করে বলে রাখা যাক, সেটা হচ্ছে একটি সরকারকে সকল জনসাধারণ ট্রাস্ট করবে, এটা পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। তো সুতরাং মানে বাংলাদেশের রাজনীতিতে স্পষ্ট দুটি পক্ষ আছে, মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের, এবং যাবতীয় ঘটনা বলি আপনি যেটা দেখেন না কেন, এর ভেতরে এই যে পক্ষ বিপক্ষের একটি মোটা দাগে একে ভাগ করা যায়। সুতরাং আমি মনে করি যে এই যে ট্রাস্ট বিল্ডিং, এটা মানে একেবারে সবাই ব্যাপারটাকে বিশ্বাস করবে, সবাই সরকারের উপর আস্থা রাখবে, এরকম পরিস্থিতি বোধহয় পৃথিবীর কোনো দেশেই কখনো তৈরি হবে না। এই জায়গাতে আমি একটি সরকারি তথ্য বিবরণী একটু আপনাকেও শোনাতে চাই, দর্শক যারা আছেন তাদেরকেও শোনাতে চাই, যে শনিবার সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, এই শিরোনামে একটি তথ্য বিবরণী এসছে যে গুজবে কান দেবেন না, এবং সেখানে সরকার জানিয়েছে যে কোনো ধরনের কোনো গুজব বা উস্কানিমূলক কোনো বক্তব্যে কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো খবর পেলে তা অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। এই জায়গা থেকে মিস্টার জেপতিক, আপনার কাছে আসতে চাই। সরকার তো এখানে লিখে পড়ে তারা বলছে তারা বদ্ধপরিকর, এখন তারপরেও এই যে উস্কানি, এই যে গুজব, এখন তাহলে আমরা এটিকে ঠেকানোর আর কি উপায় হতে পারে আপনি বলুন। এখানে বদ্ধপরিকর শব্দটা খুব চমৎকার একটা শব্দ। আপনি দেখবেন আমাদের অধিকাংশ লোকজন একটা জিনিসে খুব বদ্ধপরিকর থাকে, যে আগামী মাস থেকে আমরা ব্যায়াম করব, এক্সারসাইজ করব, জিমে যাব, ডায়েট করব, শরীর কমিয়ে ফেলবো। সো এই বদ্ধপরিকর বিষয়টা আমার গত ধরেন 20 বছর ধরে আছে, এবং আমি শিওর সময় আপনি অসংখ্য লোকরা জানেন যারা আগামী বছর বা কালকে থেকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এই বিষয়ে বদ্ধপরিকর থাকে। তো সরকারও এইভাবে বদ্ধপরিকর। এই বদ্ধপরিকর যিনি এই শব্দটা আবিষ্কার করেছেন উনি করে গেছেন, এবং এখন যারাই লিখেন ওরা রেগুলার লিখে থাকেন, এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। বদ্ধপরিকর সরকার কোথায়, যে জায়গাটা ডাইরেক্ট তাকে রাজনৈতিক ভাবে আঘাত করে সেই বিষয়ে ওনারা খুব বদ্ধপরিকর, এটা আমরা দেখেছি। এটা আমি খারাপ বা ভালো বলছি না, উনি সরকার তার রাজনীতিকে প্রোটেক্ট করবে, এটাই খুব স্বাভাবিক প্রক্রিয়া। এর বাইরে সাধারণ মানুষকে আক্রমণ করে, সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়, এইসব ক্ষেত্রে খুব যে একটা আমি আশাবাদী হওয়ার মতো বদ্ধপরিকরতা তাদের দেখি না। বিশেষ করে যে বড় ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো ঘটার পরে বিশেষ করে মৌলবাদী মহল যে কাজগুলো করে থাকে, ইসলাম বিপন্ন হয়েছে বলে বা ধর্ম বিপন্ন হয়েছে গুজব রটিয়ে যে কাজগুলো করা হয়, এইগুলো সরকার একটু চোখ বুজে চলে যান। এটাই আমি বদ্ধপরিকর ভাবে সেটা মনে করি। এবং এর ফলে হয় কি, এই লাইনে লোকজন এখন আক্রমণ বেশি করে, যারা খুব খারাপ লোক তারা কি করে, তারা ধর্মের দোহাই দিয়ে কাজটা করে। আপনাকে এখন অন্যভাবে শায়েস্তা করতে পারবে না, আপনার নামে একটা ফেক আইডি খুলে ওইখান থেকে 3টা খারাপ কথা লিখে তারপরে সবাইকে বলবে যে দেখেন উনি কিন্তু এই খারাপ কথা বলেছে, ধর্মীয় বিষয় বলে, এবং যেহেতু মানুষের ইমোশন থাকে মানুষকে এটা আক্রমণ করে, এবং পরে যারা এই কাজটা করে সরকার এদেরকে খুব একটা শাস্তি দিয়েছে বলে আমার নজরে পড়েনি। আমরা এই যে আপনার নজরে পড়ছে না, সেই ক্ষেত্রেই আমরা একটু মিস্টার শিশির আপনার পরামর্শ জানতে চাই। আপনি ট্রাস্ট বিল্ডিং এর কথা বলছিলেন, অর্থাৎ বিশ্বাস, পারস্পরিক আস্থা অর্জন, সরকার, গণমাধ্যম, জনসাধারণ, এই যে ত্রিমুখী একটা অনাস্থার একটা তথ্য আজকে এই আপনাদের আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এখন সেইখানে আমরা এই আস্থার পরিবেশ ফিরিয়ে আনবার ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের দায় মানে তারা কিভাবে পালন করতে পারে, বা তাদের দায়িত্বটা কি হতে পারে, বা কোন পক্ষের দায়িত্ব আসলে কি? আমি এখানে একটা ইনফরমেশন জানিয়ে রাখি আর কি, যে আমরা যে এতক্ষণ ধরে কথা বলছি, ফেসবুকে সাধারণ মানুষ বা কিছু ব্যক্তি গোষ্ঠী যারা মিস ইনফরমেশন ছড়ায়, সেগুলোর পাশাপাশি কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায় দেখে আসছি যে প্রতিনিয়ত গণমাধ্যমের একাংশে মিস ইনফরমেশন, মানে যেটাকে আমরা ফেক নিউজ বলি, এটা বায়াস না, কোন একটা পলিটিক্যাল বায়াস বা এই ব্যাপার, এই ধরনের নিউজ না, একদম টোটালি ফলস নিউজ ফেসবুক থেকে উঠিয়ে মেইনস্ট্রিম মিডিয়াতে তুলে দেওয়া হচ্ছে, এবং সেটা আবার নতুন সোর্সে ছড়াচ্ছে। এই ধরনের ঘটনা প্রতি মাসে, প্রতি সপ্তাহে আমরা ধরছি, এবং হচ্ছে যে আমরা আমাদের পেজে জানাচ্ছি মানুষদেরকে যে এইভাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মেইনস্ট্রিম মিডিয়াকে নিজেই প্রথমে ইমিউন হতে হবে মিস ইনফরমেশনের ব্যাপারে, তার নিজেকে ইমিউন করতে হবে।
যে আমি এই মিসইনফরমেশন ছড়াবো না। ইমিউনিটিটা কিভাবে আসতে পারে? তাদের নিজেরা যেহেতু এটা করছেন, তার মানে তারা বুঝতে পারছেন না তারা যেটা করছেন সেটা Yes, সঠিক নয়। হ্যাঁ। তাদেরকে বোঝানো যাবে কি করে? সংক্ষেপে আপনার কাছে আচ্ছা, জানতে চাই। এইটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং। যারা অনলাইন জার্নালিজমে জড়িত, প্রতিটা ওয়েবসাইট, প্রতিটা পত্রিকা বা টিভি চ্যানেলের ওয়েবসাইটে যারা কাজ করেন, যারা অনলাইন সেকশনে কাজ করেন, তাদের মধ্যে এই ভেরিফিকেশনের ব্যাপারটা, যে কোন জায়গা থেকে একটা ইনফরমেশন পাইলাম, যেমন গত সর্বশেষ ঘটনা হচ্ছে আমরা মিডিয়াতে যেটা মিস ইনফরমেশন দেখছি যে আহ, আহ, ম্যাক্রনের একটা কার্টুন নাকি ছাপানোর জন্য, প্রকাশ করার জন্য মৌরিতানিয়ার একজন কার্টুনিস্টের সাথে চুক্তি বাতিল করছে ফ্রেঞ্চ এমবাসি মৌরিতানিয়ার। এই নিউজটা বাংলাদেশের মেইনস্ট্রিম গণমাধ্যমে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে যিনি কার্টুনিস্ট তিনি নিজেই বলছেন যে আমার সাথে কোনো ফ্রেঞ্চ এমবাসির চুক্তি ছিল না এবং তারা কোনো চুক্তি বাতিল করেনি। এটা একটা ফ্রেঞ্চ একটা কোম্পানির একটা চুক্তি ছিল। তারা আমাকে অসন্তোষ প্রকাশ করার কারণে আমার কার্টুন আঁকায়, ম্যাক্রনের কার্টুন আঁকায়, আমি নিজেই তার চুক্তি বাতিল করে দিয়েছি। এখন এই ইনফরমেশনটা বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে আসছে। আমরা ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে খুব দ্রুত 1 ঘন্টার মধ্যে আমরা জানতে মানে দেখিয়ে দিয়েছি আমাদের রিপোর্টে যে এটা মিস ইনফরমেশনটা ঠিক না। কিন্তু ওই যে সংবাদ মাধ্যমে, একাধিক সংবাদ মাধ্যমে এই রিপোর্টটা মানে করা হলো, তাদের অনলাইনে যারা এই রিপোর্টটা তৈরি করলেন তাদেরকে যদি এই ক্যাপাসিটিটা, এই ভেরিফিকেশনের কোন জায়গায় তারা দেখছেন ফেসবুকে বা কোথাও, সেই যে ক্যাপাসিটিটা যদি তাদের থাকতো তাহলে এই মিস ইনফরমেশনটা অ্যাটলিস্ট ছড়াতো না। এরকম রেগুলার আমরা মেইনস্ট্রিম মিডিয়াতে পাই। সো মেইনস্ট্রিম মিডিয়ার যারা অনলাইনে জার্নালিজম করেন তাদের ক্যাপাসিটি বিল্ডিং খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ভেরিফিকেশনের ক্যাপাসিটি বিল্ডিং। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে যে আমি যে কথাটা সবচেয়ে গুরুত্ব দিতে চাই যে সাধারণ মানুষের মানে দায়িত্ব কি এখানে, একজন ফেসবুক ইউজারের দায়িত্ব কি। একটা আছে যে রাষ্ট্র তার প্রতিষ্ঠানের ট্রাস্ট বিল্ডিং করবে, একটা হচ্ছে মিডিয়া তার নিজে ইমিউন হবে মিস ইনফরমেশনের ব্যাপারে, প্রচার করার ব্যাপারে, আবার হচ্ছে তার অন্যান্য যেসব সাংবাদিকতার যে অন্যান্য দিকগুলো আছে সেখানে সে ট্রাস্ট বিল্ডিং করবে মানুষের, মানে যেভাবে জার্নালিজম প্রফেশনালি করা উচিত সেভাবে করলেই একটু যদি সংক্ষেপে ট্রাস্ট শেষ বিল্ডিং করেন হবে। মিস্টার শিশির। এরপরের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা মানুষ আমাদের যারা ফেসবুকে আমরা অ্যাক্টিভ থাকি, যারা ফেসবুক ইউজ করি, তাদেরকে এটা মনে রাখতে হবে যে আমি যেন না জেনে আমার নিজেকে একজন ক্রিমিনাল বানিয়ে না নেই। এইটা করার জন্য ফেসবুকে অনলাইনে যে কোনো ট্রাস্টেড সোর্সের বাইরে যে কোনো ইনফরমেশন, যে কারো পেজে দেখলাম, কোন একটা ইউটিউব চ্যানেলে দেখলাম, কোন একটা নাম মানে কোন মেইনস্ট্রিম মিডিয়া না এরকমের কোন একটা সংবাদ মাধ্যম পোর্টালে আমি কোন একটা ইনফরমেশন দেখলে সাথে সাথে আমার যে মাথায় যেটা আসা দরকার সেটা হচ্ছে আমি থামবো, আমি একটু স্টপ করব। এরপরে আমি ভেরিফিকেশনের মাধ্যমে ওই নিউজটা, ওই ইনফরমেশনটা আমি ছড়ানোর রাইট আমার আছে যদি সেটা সঠিক হয়। একটু ভেরিফাই করে নিতে হবে। জি, ধন্যবাদ মিস্টার শিশির। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, যে জন্য আমরা সবার কাছ থেকে এখন আপনাদের মতামতটা জানতে চাই, যে সংক্ষেপে যদি আপনি বলেন যে আমরা কি করে, আসলে এতক্ষণ তো অনেক সমস্যা নিয়ে আলাপ করলাম কিন্তু সমস্যা তো চলছে, আমাদের উত্তরণের জন্য একেবারে নির্ধারিতভাবে আপনি যদি বুলেট পয়েন্টে বলেন যে এই পদক্ষেপ কে কে নিতে পারে, কোন কোন পক্ষ। প্রথম পক্ষ হচ্ছে রাষ্ট্র এবং তাকে পদক্ষেপ নিতে হবে গুরুত্বের সঙ্গে। 2012 সালে রামুর ঘটনা ঘটেছে, 2020 সালে হচ্ছে মুরাদনগরের ঘটনা ঘটেছে। আমার প্রাপ্তি হচ্ছে একটা ডিজিটাল আইন আর এই যে আপনার সরকারি তথ্য বিবরণী, এর বাইরে আমার কোনো প্রাপ্তি নেই। হ্যাঁ, সরকারকে এটার একটা গুরুত্বের সঙ্গে এটা দেখতে হবে যে এই ঘটনাগুলো কেন ঘটছে, কিভাবে ঘটছে, আইনের আওতায় আনতে হবে, এটা প্রথমত। ধন্যবাদ মারুফ রসুল। এবারে আরিফ জেপ্তিক, আপনার বক্তব্য শুনতে চাই খুবই সংক্ষেপে, 30 সেকেন্ড। সবাইকে সচেতন হতে হবে। এই যে মিডিয়া আপনি প্রোগ্রাম করছেন সেটা ভালো, এই যে বিডি ফ্যাক্ট চেক শিশিটা করছেন সেটা ভালো, এই যে আমরা অনেক সময় ফ্যাক্ট চেক করে দেই সেটা প্রয়োজন। প্রত্যেকে বলতে হবে যে কিছু ফেক নিউজ আছে, ফেক নিউজ একটা বড় সমস্যা, আমাদের সচেতন থাকতে হবে। যত বেশি বলবো তত বেশি মানুষ সচেতন হবে, জানবে, ভবিষ্যতে আরো সতর্ক হবে। মিস্টার শিশির, কদরউদ্দিন শিশির, আপনার শেষ পরামর্শ, বক্তব্য, মন্তব্য। আমার পরামর্শ একটাই, মূলত আমি যেহেতু সবচেয়ে গুরুত্ব দিচ্ছি সাধারণ মানুষের বা ইউজারদের এন্ড থেকে, সেটা হচ্ছে যে আমাদেরকে থামতে শিখতে হবে। ফেসবুকে যে কোনো কিছু দেখে আমার যে আগে থেকে যে কনসেপ্ট বা যে পারসেপশন আমি ধারণ করছি সেইটার সাথে সেটাকে কনফার্ম করে এরকম কোনো কিছু দেখেই আমি সেটাকে শেয়ার করে দেবো না, আমি সেটাকে ছড়িয়ে দেবো না। আমি থামবো, ভেরিফিকেশনের পর যদি আমি দেখি যে হ্যাঁ এটা সঠিক, তাহলে আমার রাইট আছে, আমি এটা ছড়াবো। আর না হলে আমি যদি ছড়িয়ে থাকি ভেরিফিকেশনের আগে, এরপরে এটা যদি মিস ইনফরমেশন বা ভুয়া খবর হিসেবে প্রমাণিত হয়, তাহলে আমি নিজেকে একজন ক্রিমিনাল হিসেবেই উপস্থাপন করলাম। এইটা থেকে আমাদেরকে
বাঁচতে হবে। এটাই। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার শিশির। আজকে আমাদের এই ফেক নিউজ ফেসবুক আপদ শিরোনামের আলোচনায় তিনজন অতিথি যোগ দিয়েছিলেন, মারুফ রসুল, কদরউদ্দিন শিশির এবং আরিফ জেপ্তিক। আপনাদের তিনজনকেই দেশ টিভির পক্ষ থেকে এবং দেশের কথা দশের কথার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তবে যাবার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে আজ আমরা যখন এই ফেক নিউজ এবং ফেসবুক আপদ বিষয়ক আলাপ করছিলাম, সেখানে আজকে আমাদের অতিথিরা বারংবার মনে করিয়ে দিলেন যে এই আপদ বলুন বিপদ বলুন সেটি থেকে সহসা মুক্তি পাবার কোনো উপায় নেই, কারণ এখন আমরা এই ডিজিটাল জামানায় কোনোভাবেই প্রযুক্তিকে বন্ধ করে দিয়ে পথ রোধ করে দিয়ে এই বিপদ থেকে মুক্তি পেতে পারি না। কিন্তু এই পথ খোলা থাকবে, বিপদ থেকে আমাদের মুক্তি পাওয়া জরুরি। এই মুক্তির উপায় হিসেবে আমাদের লং টার্ম কিছু পদক্ষেপ অর্থাৎ দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপ নিতে হবে এবং এই দীর্ঘমেয়াদী পদক্ষেপের মধ্যে রয়েছে জনসচেতনতা তৈরি করা, জনসচেতনতার জন্য মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম বিষয়ক কিছু জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে সেটা করা যেতে পারে এবং এর জন্য সরকারকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। সরকারের পাশাপাশি যারা বেসরকারি বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে, ব্যক্তি রয়েছে, নিজেদের উদ্যোগে সে কাজগুলো হতে পারে এবং ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে যারা মূল ধারার গণমাধ্যম রয়েছে তারা। কারণ এখানে আলোচনার মধ্য দিয়ে এটি উঠে এসেছে যে মূল ধারার গণমাধ্যম অনেক ক্ষেত্রে অনেক বড় বড় ঘটনায় তারা ব্যর্থ হয়েছে জনগণকে সবার আগে সর্বশেষ এবং অথেন্টিক খবর জানাতে। ফলে জনগণের সেই তথ্যের ক্ষুধা মেটানোর জন্য তারা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করেছে এবং যে যেখানে যা তথ্য পেয়েছে সেটাকেই বিশ্বাস করবার এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে। ফলে এই বিপজ্জনক প্রবণতা থেকে জনগণকে বের করে আনবার জন্য জনগণের, গণমাধ্যমের এবং সরকারের সকলেরই দায়িত্ব রয়েছে। আজ আমাদের দেশের কথা দশের কথা অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আশা করছি যে আগামীকাল একই সময়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা অন্য কোনো বিষয় এবং অন্য অতিথিদেরকে নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এই বলে বিদায় নিচ্ছি আমি আফরোজা সোমা।